জামাতে ইসলাম এদেশে 83 বছর ক্ষমতা পায়নি, ক্ষমতা পাবে কিনা সন্দেহ, কিন্তু তারা দৃঢ়ভাবে চিন্তা করে কিভাবে অসভ্য মানুষগুলোকে সভ্য করা যায়। আপনাদের চিন্তা ভাবনা কি? আপনাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যই আমরা জানি না। আজকে নেতারা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতেছে আমাদের এলাকায়, দেখতেছি কিসের জন্য করতেছে? এই আত্মভোলা মানুষগুলাকে তাদের ত্যাগ থেকে সরে আসার জন্য। আমরা ত্যাগে অতুলনীয়, শ্রেষ্ঠ ত্যাগে আমাদেরকে প্রবণতা নেই। আমরা ধন সম্পদের বড়াই করি না যারা জামাত ইসলাম করি, আমরা ভোটের রাজনীতিও করি না। কি আমাদের ভোট দিলেও আর না দিলেও সেটা বিষয় নয়। আমরা একটা অসভ্য সমাজকে সভ্য করার চিন্তা ভাবনা হয়ে তাদের বিরোধিতা করতেছেন যে তারা চোর বাটপার, তাদেরকে কেন বিএনপি নমিনেশন দিল। যদি তাই না হয় তো যারা বিরোধিতা করতেছেন তারা কি এই জন্য বিরোধিতা করতেছেন যে আমরা আমাদের চাঁদাবাজির ন্যায্য হিচ্ছা মানে হিচ্ছা যে অংশটা এটা পাবো না, তাই আমরা অমুক লোককে নমিনেশন মানে চাই না, অমুক লোককে নমিনেশন দেখ দল সেটা চাই না। যদি তা না হয় বিএনপি তার দলের লোকদেরকে, তাহলে যদি অভিযোজন ভালো হয় তাহলে বিএনপি কেন তার মানে হাইকমান্ড কেন তার নিজের দলের লোকদেরকে কন্ট্রোল করতে পারতেছে না? যে আমার দলের এমুকরে নমিনেশন দিছে, তারা কেন মানে স্ববিরোধিতা করতেছে তার নিজের দলের লোকদের প্রতি, তারা নিজেরা কেন আমার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আশা করি উনি সবিনয়ের সাথে উত্তর দিবেন, যে বিএনপি নমিনেশনটা দিছে তার দলে। আমার প্রশ্নটা আমি শেষ করি কয়েক সেকেন্ড। বিএনপি নমিনেশন দিছে তার দলে, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি লোকেরা রাষ্ট্রীয় সম্পদ তারা বন্ধ করে দিচ্ছে বা নষ্ট করছে হরতাল অবরোধের মাধ্যমে। এমনকি ট্রেন পর্যন্ত তারা আপনার ট্রেন পর্যন্ত তারা বন্ধ করে দিছে এই নমিনেশনের কারণে। এখন যদি আমরা বুঝতাম যে নমিনেশনটা ইউনূস সরকারই দিচ্ছে, তাইলে হয়তো রাষ্ট্রীয় সম্পদে তারা ক্ষয়ক্ষতি করতে পারতো। কিন্তু যেহেতু নমিনেশনটা তার বিএনপির দলের লোকেরাই দিচ্ছে, তাহলে তারা কেন রাষ্ট্রীয় সম্পদের নষ্ট মানে সাধন করবে, এটা আমরা জানতে চাচ্ছিলাম। তাহলে কি আমরা আওয়ামী লীগের প্রতিশ্রুতি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি কিনা? ধন্যবাদ। জাকির ভাই। মনির হোসেন, আনমিউট করেন। ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বিন্দু, আসসালামু আলাইকুম। জাকির ভাই বললেন যে অনেক বাছাই করার পরে 237 জনকে নমিনেশন দেওয়া হয়েছে, এরপরেও বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সবচেয়ে বিতর্কিত একজনকে নমিনেশন দিয়েছেন, যাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যার এই রাজনীতির জীবনে কোনোদিন এমপি হতে পারেন নাই উনি। তাহলে উনাকে কেন নমিনেশন দেওয়া হলো? উনি কি নির্বাচনে জিতে আসতে পারবেন? আরেকটা বিষয় হচ্ছে যে জনগণের, মিজান ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই যে জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি এই 24-এর আন্দোলন পরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে নাই এবং বড় রাজনৈতিক দল হিসাবে কোনো সংস্কার ওনারা করেন নাই। তো আপনি কি মনে করেন না যে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে? ধন্যবাদ আমি সবাইকে। ধন্যবাদ। হান্নান, আমি বলবো যে ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে। মনির ভাই সালাম দিছি এবং আমি সবাইকে সালাম, এবং আমি একটা প্রশ্ন করতেছি মনির ভাই, আমার শ্রদ্ধ বড় ভাই বিএনপির একজন প্রতিনিধি আছে এখানে, অনেক বক্তব্য দিয়ে গেল। রাজশাহী জেলা পটিয়া দুর্গাপুর 5 নম্বর আসনটা, এই আসনটা যে ব্যক্তি নমিনেশন দিছে 96 নির্বাচন করছে দলের বাইরে যায়, স্বতন্ত্র থেকে ভোট পাচ্ছে 12,000। তারপরে দলের থেকে মনোনয়ন নির্বাচন করছে, ভোট পাচ্ছে 18,000। 2008 সালে নির্বাচন করছে, সামান্য কিছু ভোট পাচ্ছে। আবার 2018 সালে আসা নির্বাচন করে ভোট পাচ্ছে 18,000। আর এই 17 বছরে যে প্রফেসর স্মারক নমিনেশন দেওয়া হচ্ছে, নজরুল প্রফেসরক, 17 বছরে একটা মামলা খায়নি, বাড়িতে বসে বসে ঘুমাইছে। আর আমরা মামলা খাইছি, রাস্তায় থাকিনি, রাস্তার বাড়ির তো দূরে থাকে, রাজশাহী বিভাগেই ছিলাম না। আর এই মিডিয়াতে বলে যাচ্ছি, যদি বিএনপির কোনো ঊর্ধ্বগত কর্মকর্তা, তো আপনার কাছে মেলা আছে, আপনি টকশোতে বহুত ব্যক্তি আসে, এগুলো তো কানের মধ্যে ঢোকে না, সঠিক কথা। আপনি নোট করে রাখেন, যদি এই প্রার্থীটা পরিবর্তন না করে, এই প্রার্থীটা যদি পরিবর্তন না করে, রাজশাহী জেলা পটিয়া 5 আসনের প্রার্থী, আপনি লেখা রাখেন জামাত এই সিটে দখল করবে। আর একটা কথা বলি, বিএনপির নেতারা এখন তো এমপি হয়নি, উনি টিকিট নিয়ে আসে আমাদের
পাঁচ থেকে 6 জন ব্যক্তি মারার হুমকি দিছে। এই হুমকি কি তারেক রহমান দিছে? যে তোকে প্রার্থিতা তোকে নমিনেশন দিলাম, তুই যাই এখন হুমকি দে বিএনপি লোকজনকে মারা হেলদার জন্য? এটা আমি বিএনপির এক সিনিয়র নেতার কাছে আমি জিজ্ঞাসাবাদ করতেছি। আমি আমার নাম দিচ্ছি, আমি অনেক পরিচয় দিচ্ছি। আমার জন্মস্থান বাড়ি বগুড়া জেলাতে। যে এখান থেকে তারেক রহমান নির্বাচন করতেছে ওটা আমার জন্মস্থান বাড়ি। আর দ্বিতীয় বাড়ি হচ্ছে রাজশাহী পুটিয়াতে আমার আছে। এটা যখন আওয়ামী লীগ আমার নামে মামলা করে বগুড়াতে, তখন এখানে এসে বাড়ি করছিলাম। এই বাড়িতে আমি বেশি থাকি। কিন্তু আমার প্রশ্ন সেটা, আমার প্রশ্ন 17 বছরে যে ব্যক্তি মামলা খালো না তাকে কোন হিসেবে দল নমিনেশন দেয়? আর দল নমিনেশন দেওয়ার পরে সে বিভিন্ন লোক মারার জন্য কেন হুমকি দিচ্ছে, কোন কারণে? আমরা তো বিএনপি করি, বিএনপির পরিবার কেন মারার হুমকি দিচ্ছে? এটা কি তারেক সভা অর্ডার দিচ্ছে নাকি? অবশ্যই মনিরউদ্দিন ভাই আমার এই প্রশ্নের সঠিক জবাবটা আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আবু জাফর সাহেব আনমিউট করেন। আবু জাফর বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে মনির ভাই? জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, সকলকে অতিথি যারা আছে সকলকে ধন্যবাদ। আমি একটি কথা বলতে চাই যে আসলে বিএনপি সারা দেশে যে ইয়েগুলো করছে এগুলো মানে ওরা হয়তো বুঝতে পারছে না এখন, কিন্তু নির্বাচনের পর যখন বুঝবে। একটা কথা বলি যে ট্যাবলেট খেয়ে একজন মারা গেল, আবার সেই একই ট্যাবলেট আমি খাচ্ছি, তো আমার চোখের সামনে দেখলাম একজন এই ট্যাবলেট খেয়ে মারা গেল, তা আমি কি এতটাই নির্বুদ্ধি বা মানে অন্ধ হয়ে গেলাম যে ওই ট্যাবলেট আবার আমি খাচ্ছি? এটা মানুষ যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, শিক্ষা আসলে মানে কি বলবো, এটুকুই বলার। জি, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। জি, ধন্যবাদ আপনাকে। আরো কয়েকজন দর্শক আছেন, আমি চেষ্টা করি একটু মামুন সাহেব বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের এমন একটা আশঙ্কা, মানে এমন একটা আশাবাদী আমরা প্রত্যেকেই, যে আশাটা হচ্ছে আমরা নির্বাচন খেলতেই হবে, আমাদের জয়ী হতেই হবে। মানে বিএনপি আওয়ামী লীগ এমন একটা মানে বাংলাদেশের জন্য ছায়া সৃষ্ট করেছে, এদেরকে জয়ী হতেই হবে। আমরা কিসের জন্য জেল খাটলাম এটা আমরা নিজেরাই জানি না, কিসের জন্য আমরা জুলুমের শিকার হয়েছি বিএনপিরা বলতে পারবে না। যদি বিএনপিরা মনে করবে তারা তাদের জুলুম এজন্যই শিকার হয়েছে বৈষম্যের কারণে, এখন তো তারা নিজেরাই বৈষম্য করতেছে, তাহলে তাদের উদ্দেশ্যটা কি? এখন যদি বলেন যে জামাতে ইসলাম বৈষম্যের শিকার হয়েছে, তাদের উদ্দেশ্য কি? তারা একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। জামাতে ইসলাম এদেশে 83 বছর ক্ষমতা পায়নি, ক্ষমতা পাবে কিনা সন্দেহ, কিন্তু তারা দৃঢ়ভাবে চিন্তা করে কিভাবে অসভ্য মানুষগুলোকে সভ্য করা যায়। আপনাদের চিন্তা ভাবনা কি? আপনাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্যই আমরা জানি না। আজকে নেতারা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতেছে, আমাদের এলাকায় দেখতেছি কিসের জন্য করতেছে? এই আত্মভোলা মানুষগুলাকে তাদের ত্যাগ থেকে সরে আসার জন্য। আমরা ত্যাগে অতুলনীয়, শ্রেষ্ঠ ত্যাগে আমাদেরকে প্রবণতা নেই। আমরা ধন সম্পদের বড়াই করি না যারা জামাত ইসলাম করি, আমরা ভোটের রাজনীতিও করি না। কি আমাদের ভোট দিলেও আর না দিলেও সেটা বিষয় নয়, আমরা একটা অসভ্য সমাজকে সভ্য করার চিন্তা ভাবনা করি। বিএনপি এই আদর্শগুলো দেখাতে পারবে? এবার ভোটের মাঠে আপনারা জেরো, আমি বললাম ভাই আপনারা জেরো। জামাত অনেক উজ্জীবিত, এই ছোট ছোট মানুষগুলোকে আর ধোঁকা দিয়েন না। এরা আদর্শিক ভাবে আমরা কিভাবে মানুষ তৈরি করার কারিগর তৈরি করতে পারি সে চিন্তা ভাবনা আমাদের আছে, আপনাদের সেই চিন্তা ভাবনা নাই। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। ইকরামুল। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে জাকির হোসেন শিশির ওনার কাছে, আপনারা নমিনেশন দিয়েছেন ফজলুর রহমানের মতো বীর উত্তম, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধাদেরকে। তো যারা বলতেছে 95% মুসলমানের দেশে, তারা বলে যে সেই ফজলুর রহমান বলে যে আমি আলেমদের, মা বোনদের বলবো যে আলেমদের সন্তান যেন গর্বে না ধরে। তো আপনারা এমন ব্যক্তিকেই নমিনেশন দিচ্ছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে ওই কাজটা ঠিক করছেন কিনা। আর প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, ওনার কাছে আমার প্রশ্ন, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, 95% মুসলমানের দেশে আমাদের
এত রক্তত্যাগের বিনিময়ে আমরা এখনো ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, আপনারাও করতেছেন। তো আপনারা ফজলুর রহমানের এই কথার প্রতিবাদ কিভাবে করছেন এবং ভবিষ্যতের প্রতিক্রিয়া কিভাবে দিবেন আমরা সেটা জানতে চাই। ধন্যবাদ সকলকে।